না হলে নারীত্ব সম্পূর্ণ হয় না। স্বাভাবিকভাবে সন্তান জন্ম নেওয়াটা প্রায় অসম্ভব। স্বাভাবিকভাবে হবে না মানে? মা হওয়াটাই কি একমাত্র আমার এক্সিস্টেন্সকে প্রমাণ করতে পারে? সিনেমা আসলে হয় ইন্সপিরেশনাল বা অ্যাসপিরেশনাল হয় অথবা রিলেটেবল হয়। অপরচুনিটি পেয়ে অডিয়েন্স যদি তোমাকে পছন্দ না করে তাহলে তুমি স্টার হবে না। ও যে জীবনটা যাপন করছে সেটা কারোর জন্য একটা মেসেজ। সেটাই তো অভিনেতার কাজ শামশ্রী। সবাই তো সেই জায়গাটায় পৌঁছতে পারে। সবাই তো অভিনেতা নয়। আমার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার পরে আমার হয়তো আরো ভালো ভালো কাজ পাওয়া উচিত ছিল। একজন অভিনেতা 200টা ছবি করতে পারে সারা জীবনে, কিন্তু সেই 200টা ছবি কেউ মনে রাখে না। মনে রাখে 4টে কি 5টা ছবি। বুঝলে তো? একটা লেভেলে রেপ মার্ডার লেভেলে হয়, অন্য আবার উপরের লেভেলে শুধু চর্চাপ্পর হতে পারে, আবার তার উপরের লেভেলে খুবই শিক্ষিত সভ্য মানুষ এই ছবিতে যেমন দেখা যায়। তুমি কি স্বীকার করো সুপারস্টার মেগাস্টারের তফাৎ? অবশ্যই। আরে স্টারডাম তো চিরকালই ছিল। এই কি না থাকলে তো চলতো না এত বছর ধরে। বাসু ভাগনানির ছেলে জ্যাকি ভাগনানি কতগুলো ছবি করেছে। বাবা প্রোডিউসার, কমার্শিয়াল প্রোডিউসার, কিন্তু ছেলে কিন্তু স্টার করতে পারলো না। আমি দেখছি আমার সামনে 2-3 মাস কোনো কাজ নেই, একটা ছবির অফার এসেছে না, আমার পরিচালকের কথা শুনে খুব ভরসা লাগছে, আমি এই জায়গাটাই বলছিলাম দারুণ কিছু লাগছে, অথচ আমি জানি যে এই কাজটা করে আমি এই টাকাটা পাবো, তাতে আমার সংসারটা চলবে, আরে এটাই আমার পেশা। তোর মানসিক শান্তি হচ্ছে কিনা অথবা তোর পকেট ভরছে দুটোই হয়, তাহলে তো যখন চুজ করবি কোন কাজটা করবি তখন দেখে নিবি যে এটা আমার করতে খুব ভালো লাগছে কিন্তু অতটা টাকা নেই, মানে পাবো না। ফোন করে বললাম যে মানে 700 টাকা পায়, আর আপনার তো মানে ওর ফোনের বিল তো ওর থেকে বেশি হয়ে গেছে আপনার। 100%। আজকাল ডটিনে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আজকে যারা রয়েছেন তারা টলিউড এবং বলিউডে অনেক মহরত পার করে এসেছেন। আমরা যখন ছবি দেখতে যাই আর এই দুটো নাম সুদীপ্তা চক্রবর্তী এবং জয় সেনগুপ্ত যখন দেখি, তখন সেই ছবিটার প্রতি আমাদের আকর্ষণ আরো বেড়ে যায়, তার কারণ এরা আছেন ছবিতে। এই প্রথম ভূমিকায় সুদীপ্তা চক্রবর্তী, কি বলবে? না না, এটা তো মজা করি, সেদিনকে অন্য কোনো একটা ইন্টারভিউতে বলছিলেন যে আমি শুনেই এক্সাইটেড হয়ে গেছি। আচ্ছা, মানে এই নাম ভূমিকা ব্যাপারটা ছোটবেলা থেকে সেই নাটকে দেখতাম, নাম ভূমিকায় অমুক একটা ব্যাপার আছে কিন্তু হ্যাঁ, সিনেমা তো করেছি, অনেক করেছি, নাটকও করেছি, কিন্তু নাম ভূমিকাটা ছোটবেলা থেকে আমার একটা এইটা হয়েছে, এটা আমার হেভি লেগেছে। এই যে ছবিটা মূলত অহনার কথা যেটা বলছি, মূলত মেল ইগো নিয়ে ছবিটা, প্রচলিত কিছু ইগো, সেই ইগো নিয়ে ছবিটা। আমার ব্যক্তিগতভাবে মনে হয়, জানি না তোমাদের নাও মনে হতে পারে, যে মানুষ মাত্রই কোথাও একটা ইগো থাকা খুব দরকার। ইগো ছাড়া মানুষ হতে পারে না, সেটা গুড ব্যাড দুটোই হতে পারে। কি মনে হয়? প্রথমত অহনা শুধু মেল ইগো নিয়ে ছবি আমার মনে হয় না, জার্নি, একজন মহিলার জার্নি। আর মেল তো সমাজের বাইরের না, মানে একটা সমাজের বাইরের কোনো জীব তো শুধু পুরুষ মানুষরা নয়, তো সমাজের মধ্যেই নানান রকম জিনিস থাকে, তার কিছু নিয়ে এই সিনেমাটা এইভাবে বলাই ভালো, না হলে একটু সেগ্রিগেট করে দেওয়া হয়। এবং দ্বিতীয়ত একজন প্রফেশনাল যে কিনা মহিলা এবং তার পেশাদার জায়গাতে সে কমিটেড থাকতে গিয়ে তার ব্যক্তি জীবনে তার কিছু অসুবিধা, এবং তার স্বামী, তার শ্বশুর, তার বন্ধু, মানে পুরুষ চরিত্রগুলো খুব স্ট্রং এই ছবিতে। তো এবার তাদের নানান রকমের, মানে এটা কিন্তু শুধু অহনার জার্নি নয়, তাকে ঘিরে অহনা তো একটা প্রতীক মাত্র, এক্স্যাক্টলি। তো সুতরাং এটা একটা সমাজের প্রচলিত, সমাজে ভেরি মাচ আছে এরকম কিছু বিষয়কে তুলে ধরা, তার মধ্যে মেল ইগো, মেল ইনফার্টিলিটি, এরকম কিছু বিষয় আছে, একজন পেশাদার মহিলা, তার কিছু সুবিধা এইসব নিয়েই অহনা। আর তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো যে ইগো, জানি না, শিল্পীদের সবারই শুনেছি ইগো থাকে। আসলে শিল্পী বলতে বিশেষ করে অভিনেতারা তো একটু নার্সিসিস্ট হন, মানে আমাকে 100 জন অন্ধকার ঘরে বসে দেখবে আমি মঞ্চে বা আমি পর্দায়, এটার জন্য আগে নিজেকে ভালোবাসতে হয়, তার থেকেই হয়তো বা ইগো আসে। আবার আমার মনে হয় যে তার সঙ্গে একটু নিজেকে ক্রিটিক করার প্রবণতাটাও থাকা উচিত বা অভ্যেসটা থাকা উচিত।
না হলে নিজেই নিজের মাথায় চড়ে বসবো, মনে হবে আই এম দ্য বেস্ট। তুমি সেলফ অ্যানালিসিস বলছো, সেলফ অ্যানালিসিস সবসময় থাকা উচিত। তো ইগো আমি জানি না, আমার মনে হয় না খুব জরুরি জিনিস, একটা কনফিডেন্স থাকা উচিত, বাকিটা জয় করতে পারে। জয় না, দা আমি মনে করি না মেল ইগো বলে কোনো টার্ম আছে। ইগো মানুষের হয়। ইগো হচ্ছে যে এটা আমার আইডেন্টিটি এবং এই আইডেন্টিটিতে আমার এটা পাওয়া উচিত, সেটা না পেলে পরে আমি ক্ষুণ্ণ হব। কিন্তু মেল ইগো যেটা তুমি বলছো সেটা আদৌ কি ইগো না শভিনিজম? আমার মনে হয় 99.9% টাইম যেটাকে আমরা পিতৃসত্তা বলি, যে পুরুষরা নিজের একটা সত্তা বানিয়ে নিয়েছে হাজার হাজার বছর ধরে, সেই সত্তাকে একটু নড়াতে পারবে না। সেটাকে নাড়া দিলে পরে তারা রেগে যায়, তারা খেপে যায়, তার ঘাত প্রতিঘাত নানান রকমের হয়। একটা লেভেলে রেপ মার্ডার লেভেলে হয়, অন্য আবার ওপরের লেভেলে শুধু চড়চাপ্পর হতে পারে, আবার তার ওপরের লেভেলে খুবই শিক্ষিত সভ্য মানুষ এই ছবিতে যেমন দেখা যায়, সেটা অন্যভাবে ঠান্ডাভাবে অন্যভাবে মেয়েটাকে সরিয়ে দেওয়া, তাকে বাড়ির মধ্যে তার জায়গাটা না দেওয়া, বাইরের তার জায়গাটা একেবারেই না দেওয়া। আর এটা আমি খুব কমনলি দেখেছি, মানে এটাকে যেন মেল ইগো বলছে আমি খুব কমন দেখেছি। আমি একসময় স্কুলে পড়াতাম, সেখানে বেশিরভাগ টিচার মহিলারা ছিলেন। আমি যখন তাদের জিজ্ঞেস করতাম যে তারা এইটা কেন বেছে নিয়েছিলেন, তখন বেশিরভাগ মহিলা বলতো খুব সুবিধের কাজ, খুব সময় বাড়িতে পৌঁছে যায়, আমার হাজব্যান্ডের আসার বেশ কয়েক ঘন্টা আগে বাড়িতে পৌঁছে যায়, বাড়িতে গিয়ে বাড়িটা সামলে নিই, সব কিছু করে নিই, হাজব্যান্ডের যা যা ভালো লাগে সেগুলো সব ঠিক করে গুছিয়ে রাখতে পারি, তারপর হাজব্যান্ড এসে খুশি। হাজব্যান্ড যে চাকরি করছে সেটা আসল চাকরি। কর্পোরেট হোক কি সরকারি হোক, আসল আমারটা একটা ঠেকানো চাকরি, মেয়েদের চাকরি, তখন টিচারে কি মেয়েদের চাকরি হিসেবে দেখা হয়। এখানে আরেকটা ব্যাপার আছে, আরেকটা আমার মনে হয় যেটা, যে পুরুষতান্ত্রিক সমাজ আমরা বলে আসি তো, এবং যতই আমরা বলি, আমরা যতই প্রতিবাদী হই, পুরুষ যতই উদার হোক, এখনো পর্যন্ত একজন পুরুষ এটা মানতে পারেন না, অনেকেই, সবাই বলছি না, যে তার ম্যাক্সিমাম খরচটা সংসারে তার স্ত্রী করেন। একজন হাউসওয়াইফের চাকরি যদি ছাড়তে হয় তাহলে কিন্তু মাকে বা সংসারে তার সেই স্ত্রীকে ছাড়তে হয়। এটা তো সোশ্যাল কন্ডিশন। সোশ্যাল কন্ডিশন। আমার আগের ছবি আপিসও একই জিনিস নিয়েছিল, যে যখন বাচ্চাকে নিয়ে রাখার অসুবিধা হচ্ছে তাহলে আগে স্ত্রীকে বলা হচ্ছে চাকরিটা ছেড়ে দাও, ওই চাকরিতে কি হবে, মানে আমারটা চাকরি, তোমারটা আব্বুলিশ রাইস দুধে ভাতে খাও, হ্যাঁ খাও। তো এই অহনাতেও সেম জিনিস আছে, তুমি লেখিকা তো কি হচ্ছে, লেখিকা আছে, হ্যাঁ, সংসারটা কে সামলায়, মানে সংসারের খরচা কে বহন করে। নীলের জয়ের মুখেই সংলাপ আছে, জয় চরিত্রের নাম তার মুখেই সংলাপ আছে। তো এবার ওই জন্যই বললাম যে এটা যে খুব মেলিগো নিয়ে ছবি তা না, এটা সমাজের ঘটে চলা বিভিন্ন কিছু ট্যাবু নিয়ে দেখতে পাবে। শুধু একাধিক ছবিতেই আমরা বারবার দেখেছি, বা সিনেমা দেখে তো আর সমাজ পাল্টায় না, তাহলে তো অনেক কিছুই পাল্টে। তবু যদি মনের আনাচে কোনাচে যদি একটুখানি গিয়ে খোঁচা দেয় ওটা, আর বাড়িতে গিয়ে তার জন্য মনে হয় যে ওটা বলার সময় যে এটা দেখে এলাম, এটা বলেছে, সেটা না বললেও বেটার, ওই জিনিসটা যদি একটুখানি, যদি এই ছবিটা দেখেন মানুষ, যদি দেখে মনে হয় যে ও হ্যাঁ ঠিক তো, আমি তো এটাই করি, অন্যজন যখন বলছে আমার কানে খটকা লাগছে, তাহলে আমিও যখন বলি নিশ্চয় আমার স্ত্রীরও খারাপ লাগে বা আরো মানুষের খারাপ লাগে, তাহলে আমার বোধহয় একটু নিজেকে কন্ট্রোল করা উচিত। দুটো লোকেরও যদি মনে হয় অহনা দেখে, তাহলে বুঝবো যে আচ্ছা। অ্যাকচুয়ালি আমরা যখন মানে ফিল্ম মেকাররা যখন ছবি বানান বা অভিনেত্রী যখন সেখানে অভিনয় করেন, তাদের মনে হয় যে আমাদের এখান থেকে মানুষের মতো কোনো একটা জায়গাকে ইন্সপায়ার করুক, আমাদের অভিনয় বা আমাদের এই বলা, আমাদের চলন সবকিছু কাউকে ইন্সপায়ার করুক। সেখান থেকে যদি এই ছবি যদি কিছু মানুষকে ইন্সপায়ার করে, তাহলে ছবির কোথাও একটা সার্থকতা চলে আসে, যদিও সেটা আমরা নাম্বারে বা কাউন্ট করতে পারি না। সিনেমা আসলে হয় ইন্সপিরেশনাল বা অ্যাসপিরেশনাল হয়, অথবা রিলেটেবল হয়। তো আমার মনে হয় অহনা ইজ মোর রিলেটেবল দ্যান ইন্সপিরেশন। অহনা দেখে কিছু মহিলা ভাববে আরে এটা তো আমার গল্প, কিছু পুরুষ ভাববে যে আরে এটা তো আমি স্ত্রীর সঙ্গে করেছি, কিন্তু এটা তো ঠিক নয়। আর এখান থেকে একটা ছবির বা অভিনেত্রীর সার্থকতা। আমরা সবসময় যখন এই ছবি করি তখন তো একটা প্রশ্ন আসে যে ছবি মেসেজটা কি।
হ্যাঁ মেসেজ কিছু হয় না, জীবনটাই মেসেজ। ও যে জীবনটা যাপন করছে সেটা কারোর জন্য একটা মেসেজ। হ্যাঁ, যে কিভাবে ও এতগুলো জিনিস ব্যালেন্স করছে সেটা একটা মেসেজ। ওকে দাঁড়িয়ে বলতে হবে না দেখো এই করলে এই হবে। সিনেমার কাজ হচ্ছে আমাদের কোনো না কোনো ভাবে এন্টারটেইন করবে, আমরা সেই 2 ঘন্টা 1.5 ঘন্টা এনজয় করব, কিন্তু এনজয় করতে করতে কিছু থট আমাদের ভেতরে যায়, যেটা আমাদের নাটকে বলা হয় যে থট ইজ এন্টারটেইনমেন্ট। মানে তোমাকে ভাবাটা কিন্তু এন্টারটেইনিং। এটা ভেবে যেও না যে এই কমেডি না সিরিয়াস রে, না না না। হ্যাঁ, তাহলে একটা কথা বলো, সেটা যেমন রামকৃষ্ণ বলেছিলেন থিয়েটারে লোকশিক্ষা হয়, তো সিনেমাতে আমরা সেটা বলতে পারি? অফকোর্স বলতে পারবে। যে কোনো মিডিয়াম আর্ট তো, তুমি একটা কবিতা পড়লে তোমার মনটা ভালো হয়ে গেল, তোমার মনটা খারাপ তুমি কবিতা পড়লে, হ্যাঁ সে খারাপ হলে তোমার মনটা কেন খারাপ হয়ে সেটা উপলব্ধি হলো, তাই তো তোমার মনটা ভালো হয়ে গেল। এটা মেসেজ নয়, এটা কোথাও তোমাকে একটা হিলিং পাওয়ার দেয়। আর্ট মানেই তাই, আর্ট এন্টারটেইনও করবে আবার তোমাকে হিলও করবে। নক করে কোথাও কি, এক্স্যাক্টলি। হ্যালো, তোমার মনে করার লড়াই দরজায়। একটা খুব ভালো উক্তি আছে, বলে যে আর্ট শুড disturb the comfortable and comfort the disturbed. একদমই তাই। এই চরিত্র সেভাবে বিহেভ করে। ও একটা কিছু করলো যেটাতে একজন ডিস্টার্ব হয়ে যাবে, আবার একজন ডিস্টার্ব রয়েছে, ভাবতে শেখাবে। একদমই তাই। কিন্তু জয়দা, তুমি এটা কি করলে? তুমি 2বার সুযোগ পেলে, তবুও তুমি সুযোগ পেলে ভালো হাজবেন্ড হয়ে উঠতে পারলে না। তৃতীয়তে সুযোগ পেয়েছিলে, সেখানে পরকিয়া করে যা তা করেছো, যা তা করে লাস্টে তোমাকে মারতে বাধ্য হলো। হ্যাঁ, আর এবারে এখানে ছাড়তে বাধ্য, ওখানে মারতে বাধ্য। হ্যাঁ, এটা কি তৃতীয়বার হয়তো লাকি হয়ে যাবে, থার্ড টাইম লাকি হবে। যথেষ্ট সুযোগ পেয়েছিলে। কিন্তু এই যে ধরো আমি যেটা বললাম, যে আজকে আমরা যখন একটা ছবি বা সিরিজ দেখি, আমি দেখি যে কারা কারা আছেন, একটা নাম, ও আচ্ছা উনি আছেন, তাহলে তো দেখতেই হবে, কিছু একটা ব্যাপার আছে। এই জায়গাটা তো একদিনে তৈরি হয়নি, সেই জার্নিটা কেমন? এই প্রশ্নটা আমার দুজনের কাছে। সুদীপ্তা চক্রবর্তী একটা নাম, যে নামে দর্শক মনে করে যে সুদীপ্তা চক্রবর্তী, আচ্ছা উনি তো অভিনয় করবেন, কিন্তু ওনার চরিত্রটার মধ্যে একটা ব্যাপার থাকবে। এটা তো একদিনে হয়নি। সেটাই তো অভিনেতার কাজ শ্যামশ্রী। সবাই তো সে জায়গাটায় পৌঁছতে পারে, সবাই তো অভিনেতা নয়। সবাই অভিনেতা নয়, সবাই ততটা স্যাক্রিফাইসও করবে না, ততটা ডুববেও না ওটার মধ্যে। অভিনয় তো একটা চর্চা, তো আমি বলবো সাধনা। হ্যাঁ, অভিনয় পেশাতে যারা আছেন সেই 100% মানুষই যে ওই চর্চা বা ওই সাধনাটা করার জন্য পেশায় আছেন তা কিন্তু নয়। অন্য অনেক কারণেই আছেন, বিখ্যাত হওয়ার জন্য আছেন, অনেক পয়সা রোজগার করার জন্য আছেন, সবাই জানবে, সবাই দেখবে, আমার অনেক বিভিন্ন কারণে এই পেশায় আছেন। সবাইকেই কিন্তু অভিনেতা বলা যায়, অভিনেতা বলা যায়। অভিনেতা তারাই যারা চরিত্রের মধ্যে এমন কিছু একটা আনবেন, তুমি যেটা বলছো, যার জন্য তার নাম দেখে আমার সেই মনে হবে যে হ্যাঁ এইটা দেখবো। তো সেটাই হয়, আমি আলাদা কিছু করে ফেলেছি বলে মনে হয় না। অভিনেতার যে কাজটা সেটাই আমি করি, জয় সেনগুপ্তও সেটাই করেন, সেই জন্য হয়তো আমাদের নাম দেখলে দুটো মানুষ ভাবেন যে হ্যাঁ এই আছে, মানে এই সিনেমাটা দেখতে বিশ্বাসযোগ্যতা একটা। আবার ধরো যারা স্টারস, হ্যাঁ সে আছে শুনেও তো কোটি কোটি লোক যায়, সবটাই কি অভিনয় দেখার জন্য? তা তো নয়, তার স্ক্রিন প্রেজেন্স, তার কারিশমা, তুমি কি সেটাকে অস্বীকার করতে পারো? এক্স্যাক্টলি, তাই না? সেটাও কিন্তু আছে। তুমি কি স্বীকার করো সুপারস্টার মেগাস্টারের টপ? অবশ্যই। আরে স্টারডম তো চিরকালই ছিল, এ কি না থাকলে তো চলতো না এত বছর ধরে। মানে শাহরুখ খানের একটা ছবি রিলিজ হলে যে ফার্স্ট ডে ফার্স্ট শো আমি বুক করলাম টিকিট, এটা কিসের আশায়? আমি না জানি গল্প, না জানি তিনি কি চরিত্র করবেন, মানে এখন তো ট্রেলার টিজার এইসব বেরিয়ে টেরিয়ে যায়, কিন্তু আমি তো সিনেমাটা আমার তো দেখার অভিজ্ঞতা নেই। আমি কিসের আশায় প্রথম দিনই চলে যাচ্ছি ওটা দেখতে, এবং প্রথম দিন যাওয়া নিয়ে মারামারিটা হচ্ছে। আমি লোকটাকে দেখতে যাচ্ছি পর্দায়, সে যা করবে ওটাই আমি মেনে নেবো, ও আমার হিরো। আর সেটা কেন বলে আমার হিরো? কেননা ওটা অ্যাসপিরেশন। এই যে তকমাটা শুধু কি অভিনয় দিয়ে অর্জন করো? না তো, ওখানেই তো আমার সেই প্রশ্নটা।
একজন ক্লিন্ট ইস্টউড কিংবা একজন সিলভেস্টার স্ট্যালোন কিংবা একজন আর্নল্ড শোয়ার্জনেগার ওরা অভিনেতা নয় কিংবা ভালো অভিনেতা নয়, কিন্তু ওরা পর্দাতে একটা পার্টিকুলার ক্যারিজমা তৈরি করে ওই চরিত্রতে, যেটা সাধারণ মানুষ বলে নিজের জীবনে তো আমি এরকম নই, কিন্তু আমার হওয়ার শোক সে হতে পারছে না, সে সিনেমা হলে 3 ঘন্টা সেটা হয়ে যায়। ওইটাই আমি বললাম না, অ্যাসপিরেশনাল আর রিলেটেড। স্টারদের নিয়ে যে সিনেমাগুলো হয় সেগুলো অ্যাসপিরেশনাল। আমি পারছি না একা হাতে 10টা গুন্ডাকে মারার ক্ষমতা। এক্স্যাক্টলি, অমিতাভ বচ্চন করে দিচ্ছে তোমার জন্য। অমিতাভ বচ্চন পারছেন, প্রসেনজিৎ পারছেন, আল্লু অর্জুন পারছেন, ওটা আমি দেখতে যাচ্ছি। ওইটা অ্যাসপিরেশনাল। আর তুমি যেটা কথা বলছো, অহনা হোক, আপিস হোক, কি একটা জ্যেষ্ঠপুত্র হোক, কি একটা বাড়িওয়ালি হোক, এটা হচ্ছে রিলেটেবল। আমার বাড়ির ঘটনা, আমার সমাজের ঘটনা, এই মানুষগুলোকে স্বাভাবিক লাগছে, এর সঙ্গে আমি রিলেট করতে পারছি। তো এই দু ধরনের সিনেমারই কিন্তু গ্রাহক আছে। স্টারডামের জন্য তোমরা ভাগ্যের কতটা বিশ্বাস করো? অনেকটা। ভাগ্যর থেকে বেশি এটা দেখো, ভাগ্য হচ্ছে তুমি অপরচুনিটি পাচ্ছ কি পাচ্ছ না। অপরচুনিটি পেয়ে অডিয়েন্স যদি তোমাকে পছন্দ না করে তাহলে তুমি স্টার হবে না। দেবানন্দের ছেলে স্টার হয়নি, রাজকুমারের ছেলে স্টার হয়নি, রাজেন্দ্র কুমারের ছেলে স্টার হয়নি, সুনীল দত্তের ছেলে স্টার হয়েছে, কুমারের ছেলে স্টার হয়নি। কাজেই কারো ছেলে হলেই যে তুমি স্টার হবে সেরকম কোনো কথা নয়। কিন্তু তোমার ওই স্ক্রিন, ওই পার্সোনালিটি আর ওই দর্শকদের সময় তুমি আসছো স্ক্রিনে একটা পার্টিকুলার চরিত্র করছো, সেই সময় মনের মধ্যে মানুষের যা চলছে সেটা কোথাও না কোথাও তোমার ওই অ্যাসপিরেশনের দিকে নিয়ে যায়। শাহরুখ খানের দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে এসেছিল এমন একটা দশকে 90s এ, যখন ইকোনমিক লিবারালাইজেশন হচ্ছে, হ্যাঁ মার্কেট খুলে যাচ্ছে, ফরেন গুডস আসছে, মানুষের মধ্যে একটা কনজিউমারিস্ট আইডিয়া হচ্ছে, তখন একটা উইটিং ব্যাপারটা চলে এসেছে। এক্স্যাক্টলি। তার আগে মনোরঞ্জন ছিল, মানুষের মধ্যে রাগ, ক্ষোভ, আনন্দ নিয়ে ছিল, একটু দুঃখ, একটু প্রেম নিয়ে ভাবনা চিন্তা। সেই সময় এই যে ট্রানজিশন গুলো সমাজে যায়, তখন মানুষ খুঁজে সেই সময়ের আইডলটাকে, বুঝলে তো, সেটাকে হিরো ওয়ার্শিপ বলে। তারপর এই সময়টা চলে যায়, নতুন অ্যাক্টর আসে, সে নতুন একটা স্টার হয়। আজকে সাইয়ারা ছেলেটাকে তুমি বলবে এতখানি মারধার, লার্জার দ্যান লাইফ ছবির পর হঠাৎ একটা মানে একটা কষ্ট প্রেমের গল্প, সেই কষ্ট প্রেমের গল্প হয়তো এই মুহূর্তে কিছু চলছে সমাজে, দেখো অনেক ছেলে মেয়েরা ইনস্টাগ্রামে দেখছে কিন্তু জীবনে সেটা উপভোগ করতে পারছে না, সেখান থেকে সেটা কিন্তু ভাগ্য হচ্ছে ওই প্রথম কাজটা পাওয়া, অপরচুনিটি, এবং সেটা লেগে যাওয়া। তারপরে কিন্তু তোমার পূর্ণ পরিশ্রম লাগবে ওইখানে টিকে থাকা, তখন আর শুধু ভাগ্য, শুধুমাত্র ভাগ্য। যশ চোপড়ার ছেলে শাহরুখ কি শুধু ভাগ্য দিয়ে শাহরুখ হয়ে আছে এক্স্যাক্টলি 1 বছর ধরে? না, যশ চোপড়ার ছেলে উদয় চোপড়া কত বড় প্রডিউসারের ছেলে, কতগুলো সুযোগ পেয়েছে। বাসু ভাগনানির ছেলে জ্যাকি ভাগনানি কতগুলো ছবি করেছে, বাবা প্রডিউসার, কমার্শিয়াল প্রডিউসার, কিন্তু ছেলে কিন্তু স্টার করতে পারলো না। সেখানে তো ভাগ্য বলছে যে তুমি তাই জন্ম দিয়েছো, তুমি অপরচুনিটি পাবে। এবং ক্ষমতা, চর্চা, হার্ড ওয়ার্ক, টিকে থাকার মানে লড়ে যাওয়ার মানসিকতা, নিজেকে প্রতিনিয়ত আরো ভালো করার। ওর মধ্যে কোথাও রাজনীতি থাকে না? রাজনীতি তো সব জায়গায় থাকে, সব বাড়িতেও আছে, স্ট্র্যাটেজি, রাজনীতি। হ্যাঁ, এবার দেখো জীবন না, লাইফ ইজ অল অ্যাবাউট টেকিং ডিসিশনস। আমরা কিন্তু প্রত্যেক মুহূর্তে সিদ্ধান্ত নিতে যাচ্ছি। এবার সেই সিদ্ধান্তটা আমি ঠিক নিলাম কিনা সেটা এক্ষুনি বলা মুশকিল, ভবিষ্যৎ বলে দেবে। আমি যে আজকে বসে তোমাকে ইন্টারভিউটা দিচ্ছি, এই সিদ্ধান্তটা আমি ঠিক নিয়েছি কিনা এটা ভবিষ্যৎ বলবে। ধরো আমি এমন কিছু একটা বলে দিলাম, সেটা নিয়ে আমাকে প্রচন্ড ট্রোল করা হলো, হয়ে সেটা ভাইরাল হয়ে গেল, হয়ে গিয়ে আমার অন্য কোনো কাজে সেটা ক্ষতি করে ফেললো, তখন আমার মনে হবে এই সিদ্ধান্তটা আমি ঠিক নিইনি, বলাটা আমি ঠিক হয়নি। তো সিদ্ধান্ত নিতে আমরা যাই, এবার যে সিদ্ধান্তটা ওয়ার্ক করে যায় তার পুরোটা ওয়ার্ক করে যায়। উনি যে রাজনীতির কথা বলছেন, সেই রাজনীতি কোথায় নেই শ্যামশ্রী? অফিসে নেই, অফকোর্স বাড়িতে আছে, রান্নাঘরে আছে, নেই, রান্নাঘরে নেই, জয়েন্ট ফ্যামিলিতে নেই, পাড়ার যে ওই আটচালা যে রকে বসে আড্ডা মারে নেই, পাড়ার ক্লাবে নেই, দুর্গাপুজো কমিটিতে নেই, সব জায়গায় আছে, ডান্সের গ্রুপে নেই, মিউজিক গ্রুপে নেই। তো হঠাৎ সিনেমা কি এমন দোষ করলো? খুব সহজে টার্গেট করে দেওয়া যায় বলে। বাড়িতে মা মাসিরা বসে যখন গল্প করতো, তারা সবসময় যে পরদিন পরচর্চাগুলো করতো, ওটা তো পলিটিক্স। যে বলতো যে ও জানিস ওর শ্বশুর মশাইয়ের এই, ওর ভাসুর তাদের নিয়ে যে ডিসকাশন গুলো, সেটা এন্টায়ার ফ্যামিলি পলিটিক্স। বউ বাড়িতে এলে
না করবি না, ওকে দিয়ে করা, দেখি দেখি ও পারে কিনা। তো সেটা রাজনীতি না? Exactly. কি সব জায়গায় রাজনীতি রাজনীতি আছে। রয়েছে। টিভি সিনেমাতে যখন তোমরা এখন যে জায়গায় পৌঁছে গেছো সেখানে একটা স্ক্রিপ্ট পেলে সেই চরিত্রের গুরুত্ব দেখে তোমরা সেটা হ্যাঁ কি না বলো যে হ্যাঁ আমি এটা করছি এটা করছি না, কিন্তু এরকম কখনো কি করতে হয়েছে তোমাদের যে চরিত্র অতটা নয় তবুও ঠিক আছে দারুণ ডিরেক্টর দারুণ প্রডিউসার, ঠিক আছে আমি চলো এইটা কাজটা করা যাক, এরকম কখনো কি কম্প্রোমাইজ করতে হয়েছে? আমি সিনেমাকে ডাইরেক্টর মিডিয়াম হিসেবে ধরে থাকি। আমি এটা আমার কাছে এরকম 2-3 বার হয়েছে যে অসাধারণ মানে কোনো ভালো গল্প তোলা হয়েছে কোনো নভেল থেকে, সেটাকে খুব ভালো কাউকে দিয়ে লেখানো হয়েছে স্ক্রিনপ্লে, সেটা পাঠানো হয়েছে, সেটা পড়ে আমি ছবি দেখতে পাচ্ছি। দত্ত করেছো তুমি কিছুদিন আগে, আমি যখন সেটে যাচ্ছি ডাইরেক্টর সেটা দেখতে পাচ্ছি না ছবিটা, কেন তার ক্যাপাবিলিটি সে হুবহু টিভি সিরিয়ালের মতো শুট করে যাচ্ছে, আমি ছবিটাকে দেখছি কোন লেভেলে আর সে দেখতে পাচ্ছে না, তখন কি ফ্রাস্ট্রেশন হয় তুমি সেটা হয়তো কাজে এটার ফর্মুলা তো কিছু নেই, হয় এটার মধ্যে আছে চোখ নয় নেই, অভিনেতা হয় তুমি অভিনেতা নয় তুমি দুপাশ হয় না, হয় তোমার মধ্যে রয়েছে না তোমার মধ্যে নেই, দ্যাটস ইট। প্রথমত কোথাও পৌঁছেছি বলে যে আমার মনে হয় না আমি এখনো কোথাও পৌঁছাতে পেরেছি। কি বলছে জয়দা, কি বলছে জয়দা? এই চেষ্টাটার মধ্যে এটা আজকে বলে নয়, আমি বরাবরই একটা স্ক্রিপ্ট পড়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছি যে এটা আমি করব কি করব না, কিন্তু অনুরোধ রাখতে গিয়ে কাজ করিনি, নিশ্চয়ই করেছি। মানে ধরো আমি তো একটা সিনের চরিত্র অভিনয় করেছি, এক্স্যাক্টলি, হ্যাঁ, সেটা কি মানে বাক্সতে তো আমরা দেখেছি কমলা চরিত্রটা, আমি গয়না বাক্স প্রথম যখন কথা হয়েছিল, মানে গয়না বাক্স অ্যাকচুয়ালি হওয়ার 6-7 বছর আগে ওটা হওয়ার কথা ছিল, তখন আমি 2টো সিনের জন্য করতে রাজি হয়ে গেছিলাম। এই তোমার মুক্তিযোদ্ধার একটা সিন ছিল, কবিতা পড়বে খুব সুন্দর, সত্যি চট্টোপাধ্যায় কবিতা পড়তে পড়তে হয়েছিল, করেছে আমি রাজি হয়ে গেছিলাম। তখন তো পড়াশোনা করছে, তখন কখনো করার কথা না, অর্পিতার করার কথা ছিল তখন, কিন্তু তখন হয়নি। তো ডাইরেক্টর যদি এরকম হয় আমি একটা 2টো সিনের জন্য করতে রাজি আছি। অপর্ণা সেন যদি বলেন, এবং সেটা শুধু অপর্ণা সেন নয়, সেটা আমার অত্যন্ত সম্মানের প্রিয় একজন মানুষ, প্রিয় একজন পরিচালক, একজন অভিনেত্রী অপর্ণা সেন, এবং আমার রিনাদি, তিনি যদি ফোন করে বলেন টুম্পা মা একটা সিন আছে কিন্তু তুই করলে খুব করবি না, এবার আমার কত ক্ষমতা যে আমি বলে দেবো না আমি করবো না, কারণ আমার তো ওনার উপর ভরসা আছে। আমি তো জানি যে উনি আমাকে বলছেন যখন, তখন একটা দৃশ্য হলেও উনি জানেন যে এখানে টুম্পা কিছু একটা করবে, কিছু একটা করেছিল ওই জায়গাটাতে। গয়না বাক্স আমি অন্তত 10 থেকে 12 বার দেখেছি মুখস্থ, এবং আমার মেয়েকেও দেখিয়েছি, এমন একটা ছবি যে সবাইকেই দেখা যায়। ওই একটা জায়গায় কমলা অতগুলো শাড়ি নিয়ে বেরিয়ে গেল এবং চোখের লাস্ট চাউনিটা তোমাকে টাকা দিতে হবে, চুজ করার ক্ষেত্রে কখনো ধরো এটাই আমার যখন পেশা, আমি দেখছি আমার সামনের 2-3 মাস কোনো কাজ নেই, একটা ছবির অফার এসছে না, আমার পরিচালকের কথা শুনে খুব ভরসা লাগছে, আমি এই জায়গাটাই বলছিলাম খুব দারুণ কিছু লাগছে, অথচ আমি জানি যে এই কাজটা করলে আমি এই টাকাটা পাবো, তাতে আমার সংসারটা চলবে, আর এটাই আমার পেশা। ওয়ার্কিং অ্যাক্টরকে তো ওয়ার্ক করতেই হবে, তুমি কাজ না করলে তো তুমি অভিনেতা নয়, বাড়িতে বসে অভিনেতা হওয়া যায় না, কোন অভিনেতা বাড়িতে বসে হতে পারে না। প্রশ্নটা সেই কারণে উই আর ফ্রিল্যান্সার্স, আমরা তো চাকরি করি না যে প্রত্যেক মাসের শেষে একটা করে পেয়েছি। আরে আমি কমার্শিয়াল ছবি জানি করেছিলাম, আমার শুধু 4 দিনের শুটিং ছিল, কিন্তু 2011-12 আমাকে তখন 1 লাখ টাকা পার ডে দেবে বলেছিল, বিজনেস ক্লাসে আমেরিকা নিয়ে যাবে, প্রিয়াঙ্কা চোপড়াদের সঙ্গে 5 স্টার হোটেলে রাখবে, আমি কেন করবো না, আমি তো কেন করবো না, তো টাকা ইজ আ ফ্যাক্টর। এটা কুশলদা অনেক ছোটবেলায় বলেছিলেন, কুশল চক্রবর্তী, আচ্ছা হ্যাঁ, যখন আমরা টিভির কাজ বলেছিলেন দুটো জিনিস দেখে নিবি, যে তোর মানসিক শান্তি হচ্ছে কিনা অথবা তোর পকেট ভরছে কিনা, দুটোই হয়, তাহলে তো জানবি। যখন চুজ করবি কোন কাজটা করবি তখন দেখে নিবি যে এটা আমার করতে খুব ভালো লাগছে কিন্তু অতটা টাকা নেই, মানে পাবো না, কিন্তু পরিচালকের সঙ্গে কাজ করার ইচ্ছা আছে, তোর চরিত্রটা ভালো লেগেছে, গো ফর ইট, ইউ ক্যান অ্যাফোর্ড। যদি দেখিস যে কাজটা অতটা জমবে বলে মনে হচ্ছে না কিন্তু টাকাটা ঠিক
ঠিক সময় পেয়ে যাবি, এখন তো সেটাও একটা ক্রাইটেরিয়া, কাজ করে ঠিক সময় টাকা পাওয়া যায় না, তো টাকাটা ঠিকঠাক টাকা ঠিক সময় পেয়ে যাবি, গো ফর ইট, বিকজ দিস ইজ ইউর প্রফেশন। সো আমার এতগুলো সিনেমার মধ্যে সবগুলোই কি দারুণ, বা টেলিভিশনে আমি এত বছর ধরে যে কাজ করেছিলাম তার সব টেলিফিল্ম শর্ট সবই কি সম্ভবই মোটেই না। হ্যাঁ, যে কথাটা তুমি বললে যে হাসি মুখে বললে যে কাজ করে টাকা পাচ্ছি না, এটা একটা চরম কথা। আমরা চাকরি করছি, স্যালারি পাচ্ছি না, মানে এটা কতখানি কষ্টের, মানে ভাবা যায় না। কিন্তু তোমাদেরকে এই জায়গাটাকে ফেস করতে হয়েছে, এখনো হচ্ছে, এই মুহূর্তেও হচ্ছে। মানে ধরো তুমি যে বললে না তোমরা কোথাও একটা তো পৌঁছেছো, কোথায় পৌঁছেছি জানি না, কারণ এই 2-3 বছর আগে একটা টিভি শো করেছিলাম আমি, হ্যাঁ সেটা কবে শেষ হয়ে অফ এয়ার হয়ে ভুলে গেছে সবাই, আমি এখনো তার টাকা পাই। আমি ভদ্রতা করে ডিরেক্টর প্রডিউসারকে ফোন করে 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 মেসেজ করে 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 আমার অফিস থেকে যোগাযোগ করে 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 আমি হাল ছেড়ে দিয়েছি। এটা আমার প্রাপ্যটা, আমি কাজ করেছিলাম। বাট ধরো এই যে বলছো কোথাও পৌঁছেছি, কোথাও না হোক অন্তত কয়েক বছর তো আমাদের হয়েছে অতিবাহিত এই প্রফেশনে। সিনিয়র অ্যাক্টর নাম আছে, ভালো অ্যাক্টর, স্টার অ্যাক্টর, এসব ছেড়ে অনেক দিন ধরে কাজটা করছি। আমাকেও যদি এটা ফেস করতে হয়, আমার ছাত্রছাত্রীরা তো রোজ করছে, যারা সবে সবে কাজ শুরু করেছে, ম্যাম টাকা দিচ্ছে না, ম্যাম 1000 টাকা দেবে বলেছিল, এখন সব কাস্টিং কোঅর্ডিনেটর গজিয়েছে চারিদিকে, হ্যাঁ 300 টাকা কেটে 700 টাকা দেবে বলেছিল, কাটমানি দিয়ে যারা কাজ করে 700 টাকা দেবে বলেছিল, 700 টাকার জন্য 6 মাস ধরে ঘোরাচ্ছে। কি করবে বলতে পারো সেই ছেলেটা? আই হ্যাড টু ইন্টারভিউ। ফোন করে বললাম যে মানে 700 টাকা পায়, আর আপনার তো মানে ওর ফোনের বিল তো ওর থেকে বেশি হয়ে গেছে আপনার 100%। তারপরে সে আবার বাচ্চা ছেলেটিকে শাসাচ্ছে, হ্যাঁ তুমি তোমার দিদিকে বলে দিলে, উনি অত বড় কেন এটার মধ্যে ঢুকবেন, মানে অস্বাভাবিক। এটাই চলছে, এটাই প্র্যাকটিস। তো আমাকে যদি এখনো, আমি সারাক্ষণ বলি আমার স্টুডেন্টগুলোকে, ওরে আমাকেও এখনো লোকে ওই কোট আনকোট টাকা মেরে দেয়, তো ওদের তো মারবেই। কি করে এটা আটকানো যায়? পেশাদারিত্বের অভাব ছাড়া তো আর কিছু। ইন্ডাস্ট্রিতে এমন অনেক কিছু জিনিস রয়েছে সুদীপ্তাদি, যেটা হয়ে আসছে কিন্তু আমরা মানে কেউ আটকাতে পারছে না। তার মধ্যে একটা হচ্ছে এই কাস্টিং কাউচ, এই অ্যাসল্ট, ফিজিক্যাল অ্যাসল্ট বা তার হেনস্থা, এই জিনিসগুলো নিয়ে তুমি কি নিজেকে প্রতিবাদী বলো, নাকি তুমি মানে নিজেকে কি বলবে যে প্রতিবাদী? আমরা সুদীপ্তা চক্রবর্তীকে কি বলতে পারি? অবশ্যই বলতে পারি, কারণ তোমার সমাজ মাধ্যমের পোস্টগুলো যেখানে থাকে অত্যন্ত সহজ ভাষায় তুমি কিন্তু কোথাও একটা ঘা দিয়ে যাও। সেক্ষেত্রে এই জায়গাটা থেকে তোমার কি মনে হয় যে এই যে মাঝে মাঝে অভিযোগ ওঠে এখানে হেনস্থা হয়েছে, হেনস্থা করেছে, এবং তারা দিব্যি ঘুরে বেড়ান, আনন্দের সঙ্গে বুক ফুলিয়ে ঘুরে বেড়ান, আবার ছবি করেন, আবার এই ঘটনা ঘটতে থাকে, এটার কি সত্যি বন্ধ হবে না? দেখো, পাওয়ারের সঙ্গে তো লড়তে পারবো না, ক্ষমতা তো আমার নেই, বিশেষ করে রাজনৈতিক ক্ষমতা তো একেবারেই নেই। আমি কোটিপতির মেয়েও নই, অনেক টাকা আছে, কোনোটাই আমার নেই। তো সুতরাং আমার ক্ষমতার মধ্যে থেকে যতটুকু যা করার আমি করি। গতকালই হলো প্যাক আপ হয়ে গেছে শুটিং, আমি স্টুডিওর সিঁড়ি দিয়ে নামছি। আমাদের ইউনিটটা খুব ভালো, মানে সবার সঙ্গে আমার খুব সুন্দর একটা সম্পর্ক। একটি বাচ্চা মেয়ে ওখানে একটা চরিত্রে কাজ করে, তো সেও নামছে। তো একটা বাচ্চা টেকনিশিয়ান, সবে 2 দিন হলো তাকে দেখছি আমি ইউনিটে, সে আগে ছিল না। সে হঠাৎ একটা বেলুন নিয়ে ওই মেয়েটার নাম ধরে বলছে, তোমার জন্য। আমি দেখলাম, আমি তাকালাম, ও তো পাত্তাই দিচ্ছে না আমাকে। আমি বলছি, ভাই তুমি কোন ডিপার্টমেন্টে? আমি অমুক। তোমার নাম কি? আমি অমুক। এই নাম, তুমি কি কাজ এক্স্যাক্টলি করো এই ইউনিটে? আমি অমুক। ও কিছুই বুঝছে না, কিন্তু ওর ডিপার্টমেন্টেরই আরো 2 জন নাম ছিল, তারা আমার সঙ্গে গত 10 মাস ধরে রোজ শুট করে। তারা বুঝে গেছে, হাতটা ধরে ওকে ওখান থেকে বার করে দিল। আমি যে চোখটা করলাম না, ওর জন্য যথেষ্ট। আমার সামনে আমার কোনো জুনিয়র, সেটা মেয়ে হোক ছেলে হোক, কারোর প্রতি আমি একটু আলগা কোনো আচরণ দেখলে ওখানেই দাঁড় করিয়ে করো না, কাজ করতে এসছো,
টাকা হয়ে গেছে। এক্স্যাক্টলি। এবার মেয়েটিকেও দায়িত্ব নিতে হবে, তাকেও তার সেই ডিগনিটিটা মেনটেন করতে হবে, আর এই ছেলেটিকে ওর সিনিয়ররা বুঝিয়ে দেবে যা বুঝলাম, তাহলে আর একটা করবে। তো তুমি যদি রাজনীতিতে আসো, কোনোদিনও আসবো সে কি কথা না, এরকম একজন পাওয়ারফুল মহিলা যদি রাজনীতিতে আসে, তাহলে ও যে ও নিজের পাওয়ারটা ইউজ করতে পারবে না। না কোনোদিনও ওকে তো পার্টি যা বলবে সেটা করতে পার্টি হবে। হয়ে বলতে হবে, মিথ্যে কথা বলতে হবে। আমি এমন একজন মানুষের মেয়ে হ্যাঁ যিনি সামনে বসে কথা বলছি যখন আমার বাবা বেঁচে ছিলেন। আমার বাবার সৌভাগ্য সঙ্গে- হয়েছিল বিপ্লবদার সঙ্গে কাজ করার, কাজ মানে এখানে নয়, তখন আমি অন্য একটা হাউসে ছিলাম, আমাদের তখন প্রচুর ইভেন্ট হতো, 7 দিন আমরা জেলায় জেলায় ঘুরেছিলাম, বলো সেখানে বিপ্লবদা ছিলেন, এত মজার মানুষ, মানে এবার জমিয়ে আমার রাখতেন। বাবা কেমন বলো তো, আমার ধরো তুমি বাবা, আমি বসে আড্ডা মারছি, একটা ফোন এলো ধরো, আমি দেখলাম যে কোনো কাজে মানে ফোন বলা যাবে, বললাম যে এখন একটু একটা মিটিং এ আছি, আমি আপনাকে পরে ফোন করছি। বাবার সঙ্গে সঙ্গে রিয়াকশন হলো, মিথ্যে বললে কেন, ঠিক তুমি তো আছে। মিটিং এ নেই। আরেকটা জিনিস আমি পেয়েছিলাম, আমার সঙ্গে যেরকম ভাবে উনি মিশে গেছিলেন, পুরো মনে হয়নি যে এই 2 ঘন্টা আগে ওর সঙ্গে আমার আলাপ হলো। তো আমি এই লোকটার মেয়ে, বুঝেছো, মিথ্যে কথা তো আমি বলতেই পারবো না, তো রাজনীতি আমার দ্বারা হবে না, মানে আমাদের যে সংসদীয় রাজনীতি যেটা ইলেকটোরাল পলিটিক্স যেটা, ঠিক। নেভার। তোমার যে একাডেমিটা রয়েছে, অ্যাক্টিং একাডেমি, আচ্ছা জয়ও আছে ইন্টারভিউ, না না আমি তো আছি তো, আছে আছে আমি তো পার্টিসিপেট করছি তো। আছে আছে অ্যাক্টিং একাডেমি। এই প্রশ্নটা আমার দুজনের কাছেই, তোমার একার কাছে নয়, সেটা হচ্ছে যে অভিনয় শেখা নাকি অভিনয়ের কোনো কোনো দিক শেখা, কোনটা? টেকনিক্যালিটিস শেখা। এই যে আমি আর জয় কিভাবে কাটিয়ে দিলাম এত বছর, টিকে কি করে থেকে গেলাম, একজন পেশাদার অভিনেতাটা না জানলে টিকতেই পারবে না। একটা নতুন মেয়ে, নতুন ছেলে এসে এই যে কিভাবে টাকা চাইতে হবে, কিভাবে কি করতে হবে, এটা না জানলে সে টিকে থাকতেই পারবে না। তো প্রথমত কি করে একটা স্ক্রিপ্ট পড়বে, কি করে নিজের চরিত্রকে অ্যাড্রেস করবে, এইগুলো মানে আমার ট্রেনিং প্রোগ্রামটা কিন্তু শুধু অ্যাক্টিং ট্রেনিং নয়, ইটস অ্যাক্টার্স ট্রেনিং। একজন পেশাদার অভিনেতাকে কি কি করতে পারে, হ্যাঁ অ্যাপ্রোচ, হ্যাঁ হ্যাঁ, মানে there is a difference between only acting training and actors training, বুঝতে পারছো? অ্যাক্টিং ট্রেনিং আমি দারুণ তুমি দিলাম, যখন অডিশন নাও তখন কোন জিনিসটা দেখো, কি ছেলে বা একটি এর মেয়ে হবে কিনা, এর মধ্যে নিজস্বতা কিছু আছে কিনা, আরে স্পার্ক আছে কিনা, ঠিক করে গাইড করলে এ মানে মানে কুড়ি দেখে বোঝার চেষ্টা করি যে এরকম ফুটবে কিনা। এই যে চরিত্রটা অহনার, এই চরিত্রটা তুমি লেখালেখি করো, অহনাও লেখালেখি করে, তুমি লেখালেখি করো মানে তুমি করেছো, আমি জানি, কারণ আমি তোমার সঙ্গে কোঅর্ডিনেট করতাম সেই সময়, তুমি রিভিউ লিখতে, লেখালেখি করো, কোথাও একটা তোমার সঙ্গে অহনার কোথাও একটা মিল আছে, খুব জেদি, খুব মানে কি বলবো, নিজের একরোখা মানুষ যে আমি এটা করবো তো করবোই। কিন্তু জয়দা তুমি তো নিশ্চয়ই এরকম নও, এরকম স্বামী নও, না আমি জানতে চাই তুমি কি এরকম স্বামী? তোমার অ্যাজ এ হিউম্যান বিইং তোমাকে খুঁজতে হবে, তোমার ভিতরে সব রকম দিক থাকবে, তুমি কোন দিকটাকে কন্ট্রোল করছো আর কোন দিকটাকে এক্সপ্রেস করছো সেটা প্রুভ করে তুমি কতটা সিভিলাইজ, কতটা আনসিভিলাইজড, ঠিক আছে? অভিনেতাও তাই করে। আমার মনে হয় নিজের মতো চরিত্র পাওয়ার থেকে নিজের বিপরীতে কোনো অন্যরকম ক্যারেক্টার, নিজের মতো বলে কোনো চরিত্র নেই, নিজের মতো বলে কোনো চরিত্র হয়ই না। আচ্ছা, সুদীপ্তা শুধু সুদীপ্তার মতো, এই পৃথিবীতে আর দ্বিতীয় কোনো মানুষ নেই যে পুরোপুরি সুদীপ্তা। আমার ইতিহাসের মতো এক্স্যাক্টলি এরকম চরিত্র কি করে হবে? আমার বাবা অঞ্জন সেনগুপ্ত, আমার ছবিতে আমি সে অঞ্জন সেনগুপ্তের ছেলে হবো? এটা তো সম্ভব না না। আমি বলছি যে কিছু কোয়ালিটিস, ধরো একটা ক্যারেক্টারের সঙ্গে কিছু কোয়ালিটিস মিললো, তুমি হিটলারের পার্টও করতে পারো, সম্পূর্ণ বিপরীত হয় যে তোমার কোনো কোয়ালিটিস ওই ক্যারেক্টারটার মধ্যে নেই, সেটা বোধহয় করতে আরো বেশি ভালো লাগে। কিছু তো থাকে, কিছু থাকে না? তোমাকে তোমার কোন কোন ক্যারেক্টারটা তুমি নীলের মধ্যে খুঁজে পেয়েছো? একটি চরিত্রকে মানুষ বানানো হচ্ছে অভিনেতার কাজ। তুমি যদি হিটলারের পার্টও করো, হিটলারের ভেতরে মানুষটাকে তোমাকে খুঁজতে হবে। তুমি হিটলারের বাইরের যে ক্যারিকেচার সেটা তো সবাই করতে পারে, সেটা মিমিক্রি, তুমি তো ক্যারিকেচার করবে না। তুমি হিটলারের ভেতরে তার ভয়, তার ইনসিকিউরিটি, একটা ডিক্টেটরের নিজস্ব ইনসিকিউরিটি, তার ভয়, তার যে এক্সেন্ট্রিসিটি, তার প্রেম ভালোবাসা নিয়ে কি তার চিন্তাধারা, ওইটা বার করা হচ্ছে অভিনেতার কাজ। বাইরে থেকে করা ওটা হচ্ছে মিমিক্রি। তো নীলের নিজস্ব কি ইনসিকিউরিটি, নীলের শিক্ষা কি, নীলের ইতিহাস কি, নীল যে জিনিসটা বলছে করছে সেটা কি আদৌ ভেবে বলছে না ইনস্টিংটিভলি রিয়াক্ট করছে, তারপরে তার ভেতরে
অনুশোচনা হচ্ছে কি হচ্ছে না, হলে সে সেটাকে সরি বলতে পারছে কি পারছে না, না পারলে কেন পারছে না, কোথায় বাধা, এই সব ওটা প্র্যাকটিস করছে কিনা, না করলে কেন করছে, কোথায় সমস্যাটা, সেইগুলো বুঝতে পেরেছে বলেই অত শান্ত লাগছে। অহনাতে জয়ের যা পার্টটা পড়েছে না, ট্রেলারেই বোঝা যাচ্ছে। না এটা 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 মজার, তোর উপায়ও নেই বোঝার, ওইটুকু না না এটা মজার, এই মুহূর্তে এটা মজার খুব পার্ট, খুব কষ্টের। একদিকে আর জয় সেনগুপ্ত না না একেবারে না, তা না। জয়টা তো সেরকমই, জয়টা তো সেরকমই। আমি এবং বাকিরা একদিকে, জয় সেনগুপ্ত আরেক দিকে। এই ছবিতে দেখে মিলিয়ে নিও, আমাকে জানিও আমি ভুল বললাম। না না এটা মজার হচ্ছে যে একটা চরিত্র এড়িয়ে গেল, মানে প্রশংসা করলাম, এক্সপ্রেস করতে পারে। প্রশংসাটা বুঝতে পারে না না বুঝতে পারি তো, আমার বাবার মতো এই চরিত্রটা, অনেকটা আমার বাবার মতো। আমার বাবা, বিনয় বলবো এটা, না না আমার বাবা খুব আর্টিকুলেট, কিন্তু ছেলেকে খুব ভালোবাসে সেটা এক্সপ্রেস করতে পারে না। হ্যাঁ, প্রচন্ড রেগে গেছে, কি নিয়ে রেগেছে সেটা এক্সপ্রেস করতে পারে না, সব ভেতরে চাপা। এখন একটা চরিত্র যদি নিজেকে এক্সপ্রেস করে দেয় তাহলে অডিয়েন্সের খুব ভালো লাগে, কেননা তুমি তো শুনছো, অডিয়েন্স তো স্পুন ফিডিং চায় না, শুনতে চায় বাজে লোকের বাজে কথা। কিন্তু একটা লোক যদি বাজে কথা না বলে, তার বিহেভিয়ারের মধ্যে দিয়ে তোমাকে বুঝতে হবে তার মোটিভেশন কি। তো সেইটা করতে খুব মজা লাগে। সবকিছু যদি লিখে দাও, সবকিছু যদি বলিয়ে দাও, তাহলে অভিনয় করতে মজা লাগে। তুমি ইম্প্রোভাইজ করার কথা বলছো? না না ইম্প্রোভাইজ না, এগুলো হচ্ছে আনসেড, বিটুইন দ্য লাইনস। গুলো বার করা, সাবটেক্সটটা বার করা। আচ্ছা, টেক্সট তো লেখা আছে, মানে চরিত্রটাকে টেনে বার করা। আমাদের একটা সিন আছে, খোলসটাকে পেলে চরিত্রটাকে নিয়ে আসে। আমাদের একটা সিন আছে, বিছানার শুতে ঘুমাতে যাচ্ছি, সেই সময় ও একটা গুড নিউজ দিল নিজের ব্যাপারে, ঠিক আছে? তো আমাকে একটা খুব নোংরা কথা বলতে হবে, এখন সেটা তিন ভাবে বলা যায়। একটা মুখের উপর বলা যায়, একটা নোংরা কথা, আর তুমি শালা কি এর মধ্যে বলা যায়। একটা সার্কাস্টিক্যালি বলা যায়, তোমার আবার বেশি হয়েছে। আর একটা হচ্ছে যে যে যেটা হচ্ছে সেটা তো ঠিকই হচ্ছে, কিন্তু ওটা না হলেও পারতো, তাই সেটাকে আমি এমনভাবে বলবো যেন হ্যাঁ ঠিক আছে, কিন্তু এটা খুব বড় কিছু না, ওটা বলে দিতে ভালো। সেই যে ফাইন লাইনটা খোঁজা, সেই যে গ্রে এরিয়াটা খোঁজা, ওটাই অভিনেতার কাজ। সোজাসুজি বলাতে তো অভিনেতা যে কেউ করতে পারবে। আর বিপরীতে যখন তোমরা একে মানে পরে বিপরীতে জয়দা, বিপরীতে সুদীপ্তা, তখন তোমাদের অভিনয়টা আরো ডাল ফালা মেলে যায় হয়ে যায়। কিন্তু আমরা থিয়েটার তো আমরা স্পেস ইউজ করতে ভালোবাসি, আমরা ওই ডায়লগ দিয়ে রেস্ট্রিক্টেড হয়ে যাই না যে এটা লিখেছে যে এটাই করতে হবে, সেটা না। যে এই যে মুভমেন্টের মধ্যে কথা বলতে বলতে ও কি বললো সেটা দেখে রিয়াক্ট করা, হঠাৎ কোথায় উঠবে কোথায় নামবে, ওইগুলোকে বোঝা, ওটার মজা। তৈরি করা একটা সিনে, তবেই তো মজা। স্টেপ বাই স্টেপ, মানে pre-decided, pre-rehearsed, pre-choreographed, everything বলে। এরকমও হয়েছে যে তাৎক্ষণিক এরকম কিছু সংলাপ ছিল না, হয়তো তোমরা সেখানে সংলাপ ইউজই করবো না। আমাদের খাওয়ার টেবিলে সিন আছে একটা, আচ্ছা খাওয়ার টেবিলে খুব ওটা ইম্প্রোভাইজ না, ওটা বিহেভিয়ার, যে ও কিছু দিচ্ছে আমি বললাম না চাই না, তারপর নিজেই ওটা নিয়ে নিলাম। আমি এটা তাকালাম, হ্যাঁ এগুলো এটা কি এটা ওই সময় ইনস্ট্যান্ট হয়ে যায় ওটা। সওয়াল জবাব ও যেই করলো, আমি দেখলাম বাহ, তাহলে তো অহনা শুড রিঅ্যাক্ট টু ইট, কিন্তু অহনা তো দলা করে কথা বলতে পারলো না, তো ও তাকালো, ওটা নিল, বললো না, সাইলেন্ট। ভালো অভিনেতা সঙ্গে থাকলে তবে। আমরা অভিমান হলে করি না এগুলো, অভিমান হলে পরে ও দিল চা খাবে না, খাবো না, আবার নিজেই ওটা বানিয়ে খেলাম, তখন তার কষ্ট হবে তো। আমি যখন অফার করলাম খেলো না, নিজে বানিয়ে খাচ্ছে, আমি এই কষ্টটা দেওয়ার জন্যই করলাম ওটা, তো সেটা ওইটুকু একটা স্পেস ছিল জায়গা করা, ওটা করে দেওয়া তো দিতেই হবে, ওটাই ফাইন লাইন, ওগুলোই হচ্ছে মজার জায়গা। এই ছবিতে একটা জায়গায় তুমিই বলেছো তোমার যে একটি মেয়ের মা হওয়াটাই কি শেষ কথা, মানে এছাড়া কি তার অহনা বলেছে, হ্যাঁ অহনা বলেছে। আমি এখন অহনাতে ঢুকে গেছি, আমার সাথে মানে তুমি যখন অহনা হয়ে গেছো, মানে তোমরা এখন জড়িয়ে গেছো ওতপ্রোতভাবে, তো মা হওয়ায় কি শেষ কথা, মা ছাড়া কি তার কোনো পরিচয় বা মানে কিছু নেই, রেসিস্টেন্স নেই? তুমিও মা হওয়ার পর অনুভূতিগুলো কিভাবে পাল্টে যায়, আমি সেটাই জানি না। দায়িত্ব বোধ এসেছে অনেক, মানে ধরো কি বলবো, অনেকগুলো আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে যেতে হয়। যেমন আমি বরাবরই খুব কাজ পাগল, তো আজকে আমার বাড়ি থেকে ঠিক 1:30টার সময় বেরোনোর ছিল, কিন্তু আমি জানি আমার মেয়ের বাড়ি ফিরতে স্কুল থেকে 1:45 বাজবে। আমি 1:30টায় বেরিয়ে গেলে আমি জানি যে আমি একদম রাতে পৌঁছাবো, ততক্ষণে ঘুমিয়ে পড়বে, কালও স্কুল আছে। তো আমি আমার কাজের জায়গায় আমার কিন্তু এমনিতে সুনাম আছে, আমি সময়ে পৌঁছাই,
কিন্তু আমি 15 মিনিট বসে থাকলাম যে ও এলে ওর রিহার্সাল কেমন, নাটকের রিহার্সাল এসব হচ্ছে, শিক্ষক দিবসের নাটক আছে, একটু জেনে নিয়ে, কারণ প্রচন্ড এক্সাইটেড, অনেক কিছু বলতে চায়, তো ওর থেকে একটু জেনে নিয়ে 5-10 মিনিট কি হচ্ছে কিনা, সব ঠিক আছে কিনা জেনে আমি বেরোবো। আমার যেখানে পৌঁছানোর কথা আমি 10 মিনিট দেরিতে পৌঁছাবো, কিন্তু আমার মেয়ে একটুখানি 10 মিনিট আমার সময়টা পেলে ওর ভালো লাগে। এইসব ছোট ছোট জিনিস, নোটস গুলো চেঞ্জ হয়ে যায় মা পরে। হ্যাঁ, প্রমিতা খুব সাহসী একজন পরিচালক, আমি বলবো, আমি যতটুকু ওকে চিনি। হ্যাঁ, এবং সাহসী পরিচালকও। ও নিজে একা অনেক কাজ করে নেয়, করতে পারে এবং খুব চুপচাপ সেই কাজগুলো করে। ও কখনো কাউকে বলে না যে আমাকে নিয়ে কিছু করো, আমাকে নিয়ে কিছু বলো। ওর সঙ্গে কাজ করে তোমাদের কেমন লাগলো? যদিও তুমি আগে একটা কাজ করেছো বোধহয়। হ্যাঁ, না, আমার ওইটাই ভালো লেগেছে। এক তো প্রথমবারের পরিচালকের একটা নিজস্ব উত্তেজনা উন্মাদনা থাকে, সেটা আমার ভালো লাগে। ইনএক্সপিরিয়েন্সও থাকে, সেটা ম্যানেজেবল হলে ম্যানেজ করে নেওয়া যায়। আরেকটা হলো ওর মধ্যে খুব জেদ আছে, আর ও খুব ক্লিয়ার ও কি চায়। মানে এরকম না যে আপনারা করে নিন, আমি একসাথে এরকম পরিচালকও পেয়েছি আমি, সেইটা কিন্তু প্রমিতার নয়। হ্যাঁ, এবং ও প্রত্যেক ডিপার্টমেন্টে, মানে এই যে আমরা বসে থাকবো, পিছনে কি দেখা যাবে, কি রঙের হবে, কি ফ্যাব্রিকের হবে পর্দাটা, সেটা ওই ডিসাইড করেছে, ওই নিয়ে এসেছে, ওই লাগিয়েছে। কি জামা হবে, কি জুতো হবে, মানে এইখান থেকে শুরু করে। আর এই ছবিটা যে এই যে বিদেশে এত জায়গায় ট্রাভেল করলো, হ্যাঁ, সেই যে ইনিশিয়েটিভগুলো নেওয়া, সমস্ত ফিল্ম ফেস্টিভ্যালে যোগাযোগ করা, এই ফর্ম ফিল আপ করছে, এখানে চলে যাচ্ছে, সেই পুরো কোঅর্ডিনেশনটা, এইটা মনের জোর সাহস না থাকলে। খুব ইন্টারেস্টিং এটা, জানো তো, আমি অনেক স্ট্রং পুরুষ মানুষকে দেখেছি ডাইরেক্টর, তাদের অর্ধেক কাজও করতে পারে না যেটা প্রমিতা একা করেছে। অর্ধেক কাজ করতে পারে না, এতগুলো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ক্রুকে নিয়ে করতে পারে না। প্রমিতা লিটারালি একলা, প্রমিতা আর ওর ডিওপি, প্রমিতাই ডিজাইনার, প্রমিতাই প্রোডাকশন, প্রমিতাই ডিরেক্টর, রাইটার, গাইড, সব কিছু। অথচ সবসময় একটা তার ভেতরে তুই কি চলছে তুমি বুঝতে পারবে না সেটা দিয়ে। মানে যদি প্রেস স্ক্রিনিং আসতে বলে, তুমি আসতে পারলে ভালো হয়, তুমি কি আসবে, এইটুকুই। এরকম না যে তোমাকে আসতে হবে, কিন্তু তুমি আসতে পারলে ভালো হয়, যে আসবে, আসবো। খুবই ইন্টারেস্টিং পার্সোনালিটি, প্রচন্ড। হ্যাঁ, সেটা আমি এরকম দরকার, এরকম মানে আর্টিস্ট দরকার আমাদের ইন্ডাস্ট্রিতে। আমাদের যেটা হয় না, আমরা তো মুখেই মারিতাম জগৎ বেশি, অভিনেতা অভিনেত্রীদের ইন্টারভিউ করি, সবকিছু করি, দেখিস কোথায় একটা সময় সেই মানুষটা এরকম ছিল, দুটো তিনটে কাজ হওয়ার তা তিনি পাল্টে গেলেন, বিনয়টা হারিয়ে গেল। ঠিক বলেছি। কিন্তু আমার মনে হয় যে আজকে যে তোমরা আমার সঙ্গে বসে আছো, আমি নগণ্য মানুষ, আমি সুদীপ্ত চক্রবর্তীকে সামনে বসে আছি, জয় সেনগুপ্ত ইন্টারভিউ নিচ্ছি, মাই প্লেজার। আমি আমার দিক থেকে বিচার করে বলছি, বাকিটা তো আমার কাজ বলবে। কিন্তু এই যে জায়গাটা তোমরা এই যে সুন্দরভাবে অ্যাকসেপ্ট করছো বা এত সুন্দরভাবে কথা বলছো, কিন্তু আমি বলছি আমার এক্সপিরিয়েন্স থেকে, যারা 1 বছর ইন্ডাস্ট্রিতে কাটায়নি তাদের অ্যাটিটিউড সত্যি আহত করে। আমি আবার এই ইন্টারভিউয়ের শুরুতে ফিরে যাই। অভিনয় পেশাতে অনেকেই আছেন, তাদের সবাই অভিনেতা নয়। না, আরেকটা কথা আছে, আমরা ইয়াং বয়সে কিছু জিনিস শুনতাম, এখন ম্যাচিওর হয়ে বুঝতে পারি যে সেটা আদৌ হয়তো পুরোটা সত্য না। আমাদের বলা হতো ভালো আর্টিস্ট হতে গেলে নাকি ভালো মানুষ হতে হবে, সেটা কিন্তু পুরোপুরি সত্য নয়। এমন অনেক সো কল্ড আর্টিস্ট আছে তাদের দেখে আমরা অ্যাডমায়ার করে করি, তাদের পার্সোনাল লাইফে হয়তো তাদের আচরণ আমাদের ভালো নাও লাগতে পারে, তার সাথে হয়তো একটা ছাতের নিচে বসবাস নাও করা যেতে পারে, কিন্তু এমন অনেক ভালো মানুষ আছে, তারা হয়তো খুব ভালো আর্টিস্ট নয়, কিন্তু মানুষ তারা ভালো। তো তোমার ভ্যালু সিস্টেমের উপর ডিপেন্ড করছে তুমি কিরকম দাঁড়াবে, তাই তো? আমি আর্টিস্ট হতে পারি, কিন্তু আমার প্রথম পরিচয় অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ মানুষ হিসেবে। তো আমি মানুষ হিসেবে কিরকম থাকবো সেটা আমি ডিসাইড করবো। আমাকে ওই সুদীপ্তা জানে, সেই সময় যখন আমরা দুজনে ক্যারিয়ার শুরু করেছি, আমাকে এরকম অনেক বলা হতো যে আমার প্রথম ছবি করেছি, তারপর আমি বলতো এই পার্টিতে যাও, ওই পার্টিতে যাও, পার্টিতে গেলে নাকি কাজ পাওয়া যায়, প্রচার হয়, এই হয়, এই জামা পড়ো, ওই জামা পড়ো, এই জামা পরলে পরে স্টার লাগবে, ওই জামা পরলে স্টার লাগবে না, এই পয়সা খরচ করে। আমি অনেক ভাবলাম, তারপর দেখলাম আমি যে হিস্ট্রি, যে ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, মধ্যবিত্ত বাড়ি, আমার যে টিচার হাবিব তানভীর, ইব্রাহিম আল কাজী, সাফদার হাশমি, যে ব্যাকগ্রাউন্ড থেকে আমি এসেছি, সেখানে কোথাও আমাকে এই ভ্যালু দেওয়া হয়নি। আমি হঠাৎ সেই ভ্যালু চেঞ্জ করলে পরে আমি যদি না থাকি, চলে গেল, তাহলে রইল কি? সেটা আমার ডিসিশন, ঠিক কি ভুল আমি বলছি না,
দ্যাট ইজ মাই ভালো ডিসিশন। মানুষের সংজ্ঞাটাও তো ভীষণ আপেক্ষিক, এটা এক একজনের কাছে এক এক রকম বোধ হয়। তোমার কমফোর্টেবল লাগছে তোমার পাশে বসে? আমি ওতেই খুশি। এত চরিত্র তোমরা কাজ করেছো, এত চরিত্র করেছো, কোথাও কোনো রকম আক্ষেপ আছে যে এই চরিত্রটা কোথাও আমি যদি পোর্ট্রে করতে পারতাম তাহলে আমি বুঝতে মানে আমার সেই অভিনয়ের ব্যাপারটা দেখাতে পারতাম? না, আমি আক্ষেপ কথাটা বলবোই না, কেননা এরপরে কি চরিত্র পাবো আমি তা তো জানি না। সবসময় বেটার এবং বেস্ট মোর ইন্টারেস্টিং চরিত্র যে পরের চরিত্রটা হয়, কেননা তোমার যত বয়স বাড়বে তোমার এক্সপিরিয়েন্স বাড়বে, তোমার অভিনয় করার ক্ষমতাটা ততটা আরো মানে স্মুথ হয়ে যায়, তুমি তত ইজিলি করে দাও। সেখানেই চ্যালেঞ্জটা, তুমি আবার করে কি করে নিজেকে স্যাক্রিফাইস করবে, খাটবে, এটাই তো চ্যালেঞ্জ। তো কাজে নতুন কাজে তুমি কতটা আরো খাটবে, কতটা তুমি আরো ভয় পাবে, সেটাই তোমাকে প্রকৃত অভিনেতা বানায়। নইলে আমাদের জন্য বলা যেতে পারে জল ভাত, এতবার রাগ দেখিয়েছি, এতবার খুশি দেখিয়েছি, এতবার দেখিয়েছি, আরেকবার দেখাতে হবে, প্রবলেমটা কোথায়? কিন্তু ওই সূক্ষ্মতার মধ্যে, ওই গভীরতার মধ্যে, ওই আরেকটা মানুষের ইতিহাস জীবনের মধ্যে ঢুকে আবার তাকে বার করে ও বলবে, একটা শো করার পর ফিজিক্যাল নয় ইমোশনে যতটা ক্লান্তি হয় তুমি বিশ্বাস করতে হবে, তুমি সারাদিন গতরে খাটবে তোমার অত ক্লান্তি হবে না, কিন্তু একটি চরিত্রের ইমোশন থেকে যা ক্লান্তি হয়। বিনোদিনী অপেরার শোয়ের পর মৃতদেহ হয়ে বাড়ি। বিনোদিনী তো তোমার কাল্ট একটা কাজ, মানে অসাধারণ কাজ বিনোদিনী, এবং এখনো পর্যন্ত বিনোদিনী মানে সুদীপ্তা চক্রবর্তীর নামটাই উঠে আসে। আরেকটা ইনএনাস জিজ্ঞাসা করবে যে আক্ষেপ আছে কিনা, না আক্ষেপ আছে জিজ্ঞাসা করবো না, কিন্তু বড় পর্দায় যেখানে বিনোদিনী হচ্ছে, দর্শক যেখানে ভাবছে যে তাহলে সুদীপ্তা চক্রবর্তী এবার আসবে, দর্শক ভাবলে দর্শকের বুদ্ধি নিয়ে আমার প্রশ্ন আছে। একজন অভিনেত্রী যিনি 12 বছর বয়সে অভিনয় শুরু করে 22 কি 23 বছর বয়সে অভিনয় থেকে রিটায়ার করে গেছেন, সেই চরিত্রে যদি বড় পর্দায় দর্শক আমাকে এক্সপেক্ট করেন, তাহলে দর্শকের বুদ্ধি এটা খুব ভালো এক্সাম্পল এটা আমাকে স্ক্রিনে মানাবে না শানুশ্রী। ঠিক ঠিক ঠিক। একটা 12 থেকে 22 বছরের অভিনেত্রী আমি মানে কয়েক বছর বেঁচে নিলে হাফ সেঞ্চুরি হয়ে যাবে, এখন আমাকে কি করে কেউ এটা সুদীপ্তা চক্রবর্তী বলতে পারেন যে এই ধরনের চরিত্র তোমার আরো আগে করা উচিত, মানে আসতো, আসা উচিত ছিল না, আরো আগে আসা উচিত ছিল, তার সেটা কে দায়িত্ব নেবে, কি এক্স্যাক্টলি। এখন সুদীপ্তার মতো আরো কিছু অ্যাক্ট্রেস থাকতে পারে এই বেঙ্গলে, বাংলাদেশে, যে গ্রামে কি ছোট শহরে, যে ওখানেই কাজ করে যাচ্ছে, নাটক করে যাচ্ছে, তার কোনোদিন কলকাতায় আসার সুযোগ নেই, এবং সুদীপ্তার মতো এতগুলো ছবিতে কাজ করার সুযোগ নেই। মায়ানগর সিনেমার পরে শ্রীলেখা মিত্রর আরো 5টা ছবি পাওয়া উচিত ছিল, তো পেয়েছেন উনি, আমি তো খবর পাইনি। তো উচিত নিয়ে প্রশ্ন করে কি হবে? আমার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার পরে আমার হয়তো আরো ভালো ভালো কাজ পাওয়া উচিত ছিল। এবার উচিত কি ছিল কি হয়নি এটা নিয়ে ভাবতে বসলে চরিত্র নিয়ে ভাববো কখন? আর তোমাকে আরেকটা এক্সাম্পল দিচ্ছি, একজন অভিনেতা 200টা ছবি করতে পারে সারা জীবনে, কিন্তু সেই 200টা ছবি কেউ মনে রাখে না, মনে রাখে 4টে কি 5টা ছবি, বুঝলে তো? তো ওই 4টে-5টা ছবি যদি সার্থক হয় তাহলে তোমার পুরো ক্যারিয়ার সার্থক। তুমি 200-400টা যে ছবি করেছো সেটা তো শুধু মানে একদমই শুধু সিনেমা বলে নয়, টেলিভিশনে আমি যখন রেগুলার টিভি করতাম আমার সমস্ত কলিগরা দিনে 3-4টে করে শুট করতেন। চেহারা চাই, এটাতে শিক্ষিত অভিনেতা চাই, এটাতে একটুখানি লাজুক ভালনারেবল একটা ছেলে চাই, এরকম তারাও ওরকম অভিনেতা করছেন আর ওই অভিনেতা ওরকম সিনেমা এক্স্যাক্টলি। রোজ কি বিলু রাক্ষস করতে পারবো? অফারই হবে না, আসবেই না, ওই স্ক্রিপ্টই লেখা হবে না, তো কি করে করবো আমি? এবার মজাটা কোথায় জয়, তুমি তো 100টা বাংলা ছবি করোনি, অথচ এত বছর পরেও আমার মেয়ের 9.5 বছর বয়স, আমার মেয়ে কিন্তু সেদিনকে অহনার ট্রেলার দেখে বললো, মা পাতাল ঘরের কি যেন শিবুদা নাকি না ভূতনাথ, পাতাল ঘরের ভূতনাথ তোমার হাজবেন্ড প্লে করেছে। ও বুঝতে পারলে সে ক্যারেক্টারটাই এমনটা এতটাই বসে গেছে মনের মধ্যে, কিছু চরিত্র থেকে যায়। ওই কতগুলো আসলে সিনেমা করলাম লাভ নেই, সংসার চালানোর জন্য অনেক কিছু হয়, কিন্তু কতগুলো লোকে মনে রেখে দিল, এই হিসাবটা ভালো হলেই ভালো। তো এই তোমার তো একটা কাস্টিং রয়েছে, যেখানে কোম্পানি রয়েছে, তো এই কাস্টিং কোম্পানিটা নিশ্চয়ই তুমি খুব বুঝে শুনে করেছো, মানে হঠাৎ করে কাস্টিং কোম্পানি করবে এটা কেন মাথায় এলো?
দেখো এই অহনার রিলিজের প্রাক্কালে এইগুলো নিয়ে কথা বলে আমি জয়কে বোর করতে চাই না না, এটা বোর করা কি আছে, আমার বোর করা কি আছে? আমার একটাই ছিল যে আমি তো একটা অ্যাক্টিং একাডেমি শুরু করেছিলাম এবং আমি কখনোই এখানে এলে সিরিয়ালে চান্স পাবে, এখানে এলে সিনেমায় চান্স পাবে এরকম প্রলোভন দিয়ে ছাত্রছাত্রী ডাকার, বরং আমার একদম লেখা থাকে যে এখানে এলে কোনো কাজের গ্যারান্টি নেই, উই ডোন্ট প্রমিস এনি ওয়ার্ক। তারপরেও ছাত্রছাত্রীরা আসে, এবার 3-4 বছরে দেখলাম অনেকেই তৈরি হয়ে বেরোচ্ছে কিন্তু তারা কাজ পাচ্ছে না। সেই সিনেমা রিলিজ হলে দেখি 5টা মুখ, ওই 5টা মুখের বাইরে বাংলা ছবিতে আর কাউকেই দেখা যাচ্ছে না। তখন আমার মনে হলো অনেক আমাদের বন্ধু বান্ধব পরিচালক প্রযোজকদের শুনলাম যে মানে ভালো একটা খুঁজবো কোথায়, থিয়েটার থেকে গাইডটা কোথা থেকে পাবো, প্রপার গাইড। থিয়েটারের অভ্যেসগুলো ঢুকে যাওয়ার পরে তাকে ক্যামেরায় দাঁড় করিয়ে শেখানোর সময়টা এখনকার শুটিং আর পাওয়া যায় না। 13-14 দিনে 9 দিনের যে ছবি শুট হচ্ছে সেখানে 8 দিনের শুট শেষ, সেখানে আমি তাকে ক্যামেরা অ্যাঙ্গেল শেখাবো কি করে? তখন আমার মনে হলো যে এই যদি আমি একটা বেস তৈরি করতে পারি, একটা অ্যাক্টরস ব্যাংক, যেখান থেকে আমি প্রফেশনালি অ্যাক্টরদেরকে প্লেস করতে পারবো, সেরকম একটা ধারণা থেকেই আমার কাস্টিং কোম্পানিটা তৈরি করা। এর সঙ্গে আবার আমার একাডেমি কিন্তু খুব ডিরেক্টলি অ্যাটাচ নয়, মানে আমার যদি 250-300 ছাত্রছাত্রী হয়, আমার কাস্টিং কোম্পানিতে কিন্তু প্রায় 5,000-5,500 অ্যাক্টরসদের ব্যাংক রয়েছে, মানে অল ওভার বেঙ্গল। বুঝতে পেরেছো সমস্যাটা কোথায়? কলকাতায় কাস্টিং এ কেউ বিশ্বাসী করে, এখানে সেই কনসেপ্টটাই তো কলকাতায় কাস্টিং ডিরেক্টরের কাজ সম্পর্কে কোনো ধারণাই নেই। কলকাতায় সব ওই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টররা ওই রোজ সকালে খুলে দেখে যে হ্যালো হাউ আর ইউ, গোলাপ ফুল পদ্ম ফুল পাঠিয়েছে, তাদেরকে ফোন টোন করে ডেকে না কাজ আছে চলে আয়, তারা চলে আসে। মানে তাদেরও তো ধারণা লাইন বলা হলো অ্যাক্টিং করা, তো সেইভাবে কাজ। আমি বরং কলকাতার বাইরের কাজ, বিশেষত বম্বের কাজ, প্রচুর বিজ্ঞাপন, নেটফ্লিক্সের একটা হিন্দি সিরিজ যেটা হলো খাকি, এই জাস্ট একটা গতকাল থেকে শুরু করলাম, একটা বম্বেরই পরিচালক একটা ছবি বানাচ্ছেন, তিনি একটা বিজ্ঞাপন করে এত খুশি হয়েছেন যে কলকাতায় এত প্রফেশনালি কাজ হয়, কাস্টিং হয়, এত ভালো ভালো অ্যাক্টর আছে, আমি তো মানে খুঁজেই পেতাম না, কোথা থেকে খুঁজবো বুঝতে পারতাম। তো এখন ন্যাশনালি বরং অনেক বেশি আমি কাজ করি, কারণ আমি তো কাটমানি নেব না। আমি তো, তুমি যদি প্রযোজক হও তোমার রিকোয়ারমেন্ট বলবে এরম দেখতে এরম চাই, মানে আমার যদি মনে হয় যে জয় সেনগুপ্ত তাকে ফিট করবেন, আমি জয় সেনগুপ্ত অডিশন করে তোমাকে পাঠাবো, তোমার যদি পছন্দ হয় তুমি জয় সেনগুপ্তকে সিলেক্ট করলে, এবার আমি তোমাদের দুজনের মধ্যে কথা বলিয়ে দেবো, আমার কাজ শেষ, আমার ফিজটা তুমি আমাকে দিতে হবে। জয় সেনগুপ্ত থেকে 10 টাকা, যেটাই মূলত রিলেশনশিপ, প্রোডাকশন কোম্পানি কাস্টিং এজেন্টের রিলেশনশিপ, আর কাস্টিং এজেন্টের কাজ হচ্ছে কাস্ট করা, তার জন্য কমিশন সে আলাদা নিতে পারে না। এইভাবেই বোধহয় কাস্টিং এগুলো হয়, 90% সেটাই হওয়ার কথা। কিন্তু নতুন যখন কাউকে পায় মুরগি, তখন যে बोले दे माझे माझे जी मुझे प्रोडक्शन कंपनी से कम मिल रहा है, अच्छा तो भैया आपका मैं करा देता हूँ, 10% बजट भी आपका ठीक करा दूंगा, 10% देना আমাকে না, মানে নতুন যে ছেলে মেয়েদের এবং অভিনেতারা জেনে গেছে যে এটাই নর্ম। আমার কাছে রেগুলার অফার আসে, দিদি আমাকে একটা অমুক সিরিয়াল আমাকে একটু ধরে দেবে, আমার একটা রেগুলার কাজ দরকার, তুমি চাইলে তোমার কোম্পানির সঙ্গে আমি কন্ট্রাক্ট করে দেবো। আমি এখানে কোম্পানির কিচ্ছু করার নেই ভাই, আমার কোম্পানি ওই সিরিয়ালের ওই চ্যানেলে কোনো সিরিয়ালে কাস্টিং করেন না, তুমি অভিনয় করো, আমি দেখেছি তোমার অভিনয়, আমি বলে দেবো ওদের যদি কিছু কাজ থাকে তোমার জন্য যোগাযোগ করে দেয়। অনেকটা আয়া সেন্টারের মতো, মালিকের থেকে টাকা নিচ্ছে, অফার করছে, তুমি আমাকে মান্থলি মানে যে আমি তোমায় টাকা দেবো, কিন্তু তুমি আমাকে কাজ এনে দাও। আরে আমি অ্যাক্টরদের থেকে টাকা নিয়ে কাজ করব না। কাস্টিং প্রসেস এটা কিন্তু কলকাতার জন্য সত্যি খুব ভালো যে সুদীপ্তা চক্রবর্তীর গাইডে কাস্টিং হচ্ছে। তুমি ভেবে দেখো, সেটা কলকাতায় কেউ বুঝতে পারছে না তাদের ভালো, ডেফিনেটলি একটা সময় আসবে। এখানে তো এটা তো কটেজ ইন্ডাস্ট্রি, কলকাতায় কটেজ ইন্ডাস্ট্রি, কটেজ ইন্ডাস্ট্রিতে প্রসেস নেই তো, প্রি প্রোডাকশনের প্রসেস নেই তো। তুমি যদি বলো প্রি প্রোডাকশন হয়, সব হয়ে গেছে, তারপর তুমি লোকেশনে গিয়ে দেখবে জানি না এই এটা চাই ওটা চাই, প্রি প্রোডাকশন এগুলো হয় না। এই অসুবিধাগুলো তুমি এখন ফেস করো, মুম্বাই থেকে কাজ করে 100% ফেস করি। তোমার একটা দেখো, সিনেমা আর্টের বাইরে তো ক্রাফট, টেকনিক্যাল ক্রাফট, তাতে একটা প্রসেস আছে, তো ডিজাইনিং এর একটা প্রসেস আছে, প্রোডাকশন ডিজাইন যেটাকে বলে। তোমার দেয়ালের রং কি হবে তুমি আগে থেকে জানবে, তুমি বাড়িতে শুট করতে গিয়ে এই দেয়ালের রংটা তো আমার ভালো লাগছে না, তাহলে তোর কেচে গেল, সব আগে থেকে তোমাকে প্রসেসে ফেলতে হবে, তারপরে সাবান কিনতে যায়, হ্যাঁ ওই প্রসেস।
কাস্টিং এর তো প্রসেস নেই না, কাস্টিং ইজ এ ভেরি সায়েন্টিফিক প্রসেস। আশা করি যদি একটু পেশাদার মনোভাব নিয়ে কাজকর্ম শুরু হয়, হয় নাকি বড় হাউসগুলো যে কটা আছে তারা করেন, কিন্তু যারা ইন্ডিভিজুয়াল লেভেলে ইন্ডিপেন্ডেন্ট যারা কাজ করছেন, এই প্রফেশনাল প্রসেসটা করতে পারলে সবকিছু যারা যোগ্য তারা তাদের জায়গাটা খুঁজে পায়। হ্যাঁ, অনেক কস্ট সেভ হয় কিন্তু প্রসেসে কাজ করলে। বড় যোগ্য অযোগ্য সব এক তালিকায় নাম উঠে গেছে, একদম গিয়ে তো গন্ডগোল হয়ে গেছে কে যোগ্য অভিনেতা কে অযোগ্য অভিনেতা খুঁজে পাওয়া যাচ্ছে না, সে এক অহনা, নীল এবং অহনা এদের নিয়ে সুদীপ্তা চক্রবর্তী, জয় সেনগুপ্ত কি বলবেন দর্শক? আমি তো বলবো যে আপনারা ছবিটা অবশ্যই দেখুন, কেননা প্রচুর ছবি আসে, প্রচুর পোস্টার পড়ে, আপনারা নিজেরাই কনফিউজ হয়ে যান কোনটা বাইরে থেকে বেরিয়ে দেখবো, কোনটা ওয়েট করব কোথাও যদি চলে আসে ওটিটিতে। কিন্তু অহনার মতো ছবি একমাত্র দর্শকদের জন্য বানানো হয়, সেটা ছবি বানানোর জন্য বানানো হয় না। হয়তো প্রমিতা এরপরে কোনোদিন ছবি বানাবে না, হয়তো অহনার মতো ছবি আরেকবার হবে না, কাজে এটা একমাত্র সুযোগ এই ধরনের ছবি হলে গিয়ে দেখা, এক্সপিরিয়েন্স করা, এবং আপনারা এক্সপিরিয়েন্স করলে একজন ডিরেক্টর, প্রমিতার মতো ডিরেক্টর এনকারেজড হবে নিজের আরেকটা উদ্যোগ নেওয়ার। এই জন্যেই আপনাকে অহনা গিয়ে দেখতে হবে, নট বিকজ এতগুলো ছবি আছে তার মধ্যে একটা না দেখলাম তাতে কি এসে যায়। আমি কি বলবো দর্শককে? 5ই সেপ্টেম্বর অহনা মুক্তি পাচ্ছে হলে। বিদেশের অনেক ফেস্টিভ্যালে ঘুরে এসেছে, বিদেশে অনেক মানুষের ভালোবাসা কুড়িয়েছে অলরেডি অহনা, কিন্তু পরিচালকের নাম কেউ শোনেনি, কারণ এটা তার প্রথম ছবি। তেমন সুপারস্টার মেগাস্টার অভিনেতারা এই ছবিতে কাজ করেননি। হ্যাঁ, প্রচুর বিদেশি লোকেশনে শুটিং নেই, গান টান এসব নেই, তো অনেক বেশি প্রমোশনের বাজেটও নেই। তাই সবার বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে জানানো যে আমাদের এই ছবিটা আসছে, সেটা হয়তো আমাদের পক্ষে সম্ভব নয় লিমিটেড ক্যাপাসিটিতে, বাট গেলে ঠকবেন না, এটা বলতে পারি।